আমরা যখন একটা নতুন বাইক কিনি তখন সেই বাইকের ইনিশিয়াল থ্রটল রেসপন্সটা খুব ভালো থাকে, বা যেটারে বলেন টানটা খুব ভালো থাকে, মানে পিক আপটা মুড়াইলেই গাড়িটা টানে। এটা সব ধরনের বাইকেই থাকে। তবে সমস্যাটা যেই জায়গাটা হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, সমস্যাটা হয় হচ্ছে কিছুদিন যাওয়ার পরে এই থ্রটল রেসপন্সটা বা এই যে টানটা কমে যায়। অনেকের হয় 2000 কিলোমিটার বা 6000 কিলোমিটার চালানোর পরে এই টানটা কমে যায়। আবার অনেকের হয় কি, যেদিন কিনে নিয়ে আসছে ঠিক তার 2 দিন পরেই এই যে থ্রটল রেসপন্সটা, যে গাড়ি মুড়া মারলেই দৌড় দেয়, এই জিনিসটা আসলে কমে যায়। এখন কথা হইতেছে কি কারণে এই ইনিশিয়াল থ্রটল রেসপন্সটা কমে যায় বা এই টান কেন ওঠে না, কি কারণে এই সমস্যাটা হয়। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব এই বিষয় নিয়েই 2-1টা কথা বলার, বিশেষ করে বেসিক যে সমস্যাগুলো হয় যার কারণে এই থ্রটল রেসপন্সটা কমে, সেই বিষয়গুলো নিয়েই আজকে কথা বলার চেষ্টা করব। হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিদ, ওয়েলকাম টু বাইজিদ ডেইলি ব্লগস। প্রথম যে সমস্যাটা হয় সেই সমস্যাটা হয় হচ্ছে ফুয়েল জনিত কারণ। আপনি যখন একটা নতুন বাইক কিনে নিয়ে আসবেন, শোরুমের থেকে কিন্তু আপনাকে কিছু ফুয়েল দিয়ে দেয়, এবং আপনি কিনে নিয়ে চলে আসার পরে আপনাকে কিন্তু বাইকের ফুয়েল ট্যাঙ্কি ফুল করতে হয় বা আপনাকে ফুয়েল নিতে হয়। সেই টাইমে যদি আপনি খারাপ ফুয়েল নিয়ে থাকেন, যেই ফুয়েলগুলোতে অ্যাডিটিভ মিশানো আছে, অ্যাডিটিভ বলতে বেশিরভাগ ফুয়েল পাম্পে এখন দেখি হচ্ছে কেরোসিন মিক্স করে, বা এমন হয় যে ফুয়েলের মধ্যে পানি মিক্স করা আছে। তো এই অ্যাডিটিভগুলো যদি মিক্স করা থাকে তাহলে কিন্তু আপনার বাইকের যেই পাওয়ারটা কিন্তু ল্যাক করবেই, যার কারণে আপনি দেখা গেল বাইক কিনে নিয়ে আসছেন, ফুয়েল ভরছেন, এরপরে আপনার থ্রটল রেসপন্সটা নষ্ট হয়ে গেছে। এখন কথা হলো ভাই, ভালো ফুয়েল চিনবো কিভাবে বা ভালো ফুয়েল বুঝবো কিভাবে? ভাই এইটা চেনা বা বোঝার কোনো উপায় নাই। আপনার ট্রাস্টেড যেই পাম্পটা আছে সেই পাম্পের থেকে ফুয়েল নিতে হবে। যদি ভালো হয় তাহলে তো ভালো, আর যদি মিক্স থাকে তাহলে আর কিছু করার নাই, আপনাকে অকটেন বুস্টার ইউজ করতে হবে। এখন কথা হইতেছে অকটেন বুস্টারও একটা অ্যাডিটিভ, এইটাও আমি না ইউজ করার সাজেশন দিব, তবে মাঝে মাঝে আপনার লাগবে, তা না হইলে আর বাইকের যে ইনিশিয়াল পাওয়ারটা একটু কম পাবেন। 2 নাম্বার যে কারণটা হয় সেটা হইতেছে আপনার বাইকের স্পার্ক প্লাগ। বেশ কিছুদিন বাইক চালানোর পরে আপনার বাইকের যেই স্পার্ক প্লাগটা আছে, স্পার্ক প্লাগের টিপে ময়লা জমে বা কার্বন জমে, যার কারণে কম্বাসন চেম্বারে যে এয়ার আর ফুয়েলের মিক্সচারটা পড়ার কথা সেটা আসলে পড়ে না, তার জন্য আপনি ইনিশিয়াল পাওয়ারটা কম পাইতে পারেন। এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। একটা স্পার্ক প্লাগের মেয়াদ কতদিন, আপনার ম্যানুয়াল বইতে লেখা আছে আপনার বাইকে একটা স্পার্ক প্লাগ কতদিন ব্যবহার করতে পারবেন, বা বিভিন্ন ধরনের ক্যাটাগরির স্পার্ক প্লাগ আছে, কি ক্যাটাগরির স্পার্ক প্লাগ লাগাচ্ছেন আপনি, এটা ইরিডিয়াম লাগাচ্ছেন নাকি প্লাটিনাম লাগাচ্ছেন না কপারের স্পার্ক প্লাগ লাগাচ্ছেন, এই জিনিসটা আপনাকে খেয়াল রেখে তারপরে আপনার স্পার্ক প্লাগটা চেঞ্জ করা লাগবে। স্পার্ক প্লাগ নষ্ট হয়ে গেছে এটা আপনি স্পার্ক প্লাগের টিপ দেখলেই বুঝতে পারবেন, এই বিষয়টা খেয়াল রাখা লাগবে। 3 নাম্বার কারণ যেটা বলবো সেটা হইতেছে এয়ার ফিল্টার। এয়ার ফিল্টারের কাজ হইল আমাদের ইঞ্জিনে এয়ার আর ফুয়েলের মিক্সচারের যে এয়ারটা যায়, এটা কিন্তু এয়ার ফিল্টারের মাধ্যমেই আমাদের ইঞ্জিনে প্রবেশ করে। এখন এই এয়ার ফিল্টারটা যদি ময়লা হয়ে থাকে তাহলে কিন্তু এয়ার ঠিকঠাক মতো পাস হইতে পারবে না, যার কারণে ফুয়েলটা বেশি নিবে, এয়ারটা কম নেবে, এর মিক্সচারের একটা ঘাটতি হয়ে যাবে। যখন এই ঘাটতিটা হয়ে যাবে তখন কিন্তু আপনার এই ইনিশিয়াল থ্রটল রেসপন্স বা টানটা কিন্তু কমে যাবে। একটা এয়ার ফিল্টার কত হাজার কিলোমিটার পর্যন্ত চালানো যায় সেটা ডিপেন্ড করবে আপনার বাইকের উপরে। অনেকে বলে 5000 7000, আমি এর আগেই বলছি, আমি যেরকম হাঙ্কে 12000 15000 কিলোমিটারে যে এয়ার ফিল্টার চেঞ্জ করি। আপনি কোন রাস্তায় বাইকটা চালাচ্ছেন এইটার উপরেই ডিপেন্ড করবে। আপনি যদি খুব ধুলাবালির রাস্তায় বাইক চালান, খুব ময়লা রাস্তায় বাইক চালান, তাহলে এয়ার ফিল্টার আপনার দ্রুত নষ্ট হবে। আর যদি আপনি ভালো রাস্তায় বাইক চালান যে এখানে ধুলাবালি কম আছে, তাহলে আপনার এয়ার ফিল্টার লং লাস্টিং করবে। এটাই হইতেছে মূল থিওরি। মানে আপনার এয়ার ফিল্টার 5000 পরে ফেলাই দিতে হবে, 15000 পরে ফেলাই দিতে হবে, এরকম না। হ্যাঁ, এয়ার ফিল্টারের একটা মেয়াদ আছে যে একটা এয়ার ফিল্টার এতদিন পর্যন্ত ব্যবহার করা যায়, তার মধ্যে যদি নষ্ট হয়ে যায়, অনেকে কম কিলোমিটারে ফেলাই দিতে বলে, এটাও আমি সাজেস্ট করবো না। আপনার এয়ার ফিল্টারের কন্ডিশনের উপরে আপনি ফালাবেন যে আমার এয়ার ফিল্টারের অবস্থা এখন এইরকম আছে, তো আমার এই এয়ার ফিল্টার চলতে পারে। কারণ এয়ার ফিল্টার খোলা যায়, খুলে দেখবেন যে আপনার এয়ার ফিল্টারের কী অবস্থা, পরিষ্কার করা সম্ভব হইলে পরিষ্কার করে নেবেন। এখন আমার হাঙ্কের এয়ার ফিল্টার কিন্তু আমি 2-3 হাজার পর আমি পরিষ্কার করে নিই, অ্যান্ড আমার চলে যায়, কোনো প্রবলেম আমার হয় না, এই পর্যন্ত হয় নাই। অনেকে আছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেছে, এয়ার ফিল্টার চেঞ্জ করতেছে, মোবিল ফিল্টার চেঞ্জ করতেছে, সব একসাথে চেঞ্জ করে নিচ্ছে। আসলে কথা হলো যদি জিনিস ভালো থাকে তাইলে আমার চেঞ্জ করার কোনো প্রয়োজনই আসতেছে না। তবে নষ্ট এয়ার ফিল্টারের কারণে কিন্তু আপনার বাইকের টান কমে যাইতে পারে। এবার আসি
বেসিক একটা জিনিস, সেটা হইতেছে আপনার বাইকের টায়ার প্রেশার। আপনার বাইকের টায়ার প্রেশার যদি ঠিকঠাক না থাকে, ধরেন কম আছে, তাইলে আপনার বাইক কিন্তু ওইরকম টানবে না, কারণ সার্ভিসের সাথে ঘর্ষণ বেশি যাবে, যার কারণে আপনি ওইরকম করে ইনিশিয়াল ধম করে চাইলেও পারবেন না, বা যদিও আপনার টানটা দেয় তাইলে হবে কি জানেন, আপনার ফুয়েল কস্টিংটা বেশি যাবে। সো হাওয়ার প্রেশারটা একটু ঠিকঠাক রাখবেন। এখন কথা হইতেছে ভাই, হাওয়ার প্রেশার যদি বেশি থাকলে ভাই হয়তো বা আপনার গাড়ি টানবে, কিন্তু আপনার গাড়ি লাফাবে। আর গাড়ি লাফাইলেই আপনি যখন ব্রেক করবেন তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, মানে চাকা স্কিড হওয়ার সম্ভাবনা থাকে। আমি চেষ্টা করি আমার বাইকের যেই ফ্রন্ট টায়ারের এয়ার প্রেশারটা আছে এইটা একটু কম রাখার। আমার ফুয়েল গেলেও আমার কিছু যায় আসে না, তবে আমার সামনের ব্রেকিংটা ঠিকঠাক থাকে। কিছুদিন আগেও আমি একটা দুর্ঘটনা ঘটছে, আমি চেক করি না এয়ার প্রেশারটা, যার কারণে আমার সামনের চাকা স্কিড করে আমি গতদিন পড়ে গেছিলাম। এই হাত কাটছে, দেখছেনই তো, গত ব্লগে আপনাদের দেখাইছি। তো এই বিষয়টা খুবই লক্ষণীয়, আপনার বাইকের টায়ার প্রেশারটা ঠিকঠাক রাখবেন। এবার একটু গভীরের দিকে যাই, সেইটা হইতেছে কার্বোরেটরে যদি ময়লা জমে, আপনি যখন ভালো ফুয়েল ইউজ করবেন না বা মিক্সড ফুয়েল ইউজ করবেন, তখন কিন্তু আপনার কার্বোরেটর বা এফআই বাইকের যেই এফআই সিস্টেমের যেই যন্ত্রাংশটা থাকে এটার মধ্যে কিন্তু আস্তে আস্তে ময়লা জমে। এখন কথা হইতেছে, যদি বড় ধরনের ময়লা থাকে তাহলে তো সেটা আটকায় গেলই, আর যদি ছোট ময়লা থাকে তাহলে যদি পাস করে যায় তাহলে কিন্তু এয়ার আর ফুয়েলের যে মিক্সচারটা আছে এটা ভালোভাবে পোড়াইতে পারবে না। আর যখন পোড়াইতে পারবে না তখন ইনিশিয়াল পাওয়ারটা আপনি পাবেন না। আপনার বাইকের কার্বোরেটর বা এফআই এর যে যন্ত্রাংশটা আছে এইটা আপনাকে পরিষ্কার রাখতে হবে বা ক্লিয়ার রাখতে হবে। এর জন্য আমি আগেই বললাম যে ফুয়েলটা কিন্তু অনেকাংশে ম্যাটার করে, যে আপনি আপনার বাইকে কি ধরনের ফুয়েল নিতেছেন। ফুয়েল যদি ভালো হয় তাহলে আপনার বাইক অবশ্যই ভালো চলবে। আর একটা বিষয় একটুখানি বলে দিই, আপনার বাইকের ট্যাপেট ক্লিয়ারেন্স। বলতে পারেন যে ভাই ট্যাপেট ক্লিয়ারেন্সের সাথে সম্পর্ক কি? হ্যাঁ, ট্যাপেট ক্লিয়ারেন্সের সাথে অবশ্যই সম্পর্ক আছে আপনার বাইকের ইনিশিয়াল থ্রটল রেসপন্সের। অবশ্যই 3000 5000, বা যদি আপনার গাড়ির আওয়াজ চেঞ্জ হয়ে যায়, অনেকাংশে দেখা যায় কি আপনি একটা লং ট্যুর দিয়ে আসছেন, আপনার বাইকের আওয়াজ যেরকম স্মুথ ছিল এরকম স্মুথ আর নাই। এটার বেশিরভাগ কারণ কিন্তু হয় আপনার চেইন লুজ হয়ে যায়, অথবা আপনার বাইকের যে ট্যাপেট ক্লিয়ারেন্স আছে এই ট্যাপেট ক্লিয়ারেন্স কম বেশি হয়ে গেছে। ট্যাপেট ক্লিয়ারেন্স কম বেশি হয়ে গেলে এয়ার আর ফুয়েলের মিক্সচারটায় একটু সমস্যা হয়। আমি নর্মাল একটু ধারণা দিয়ে দিই, ইঞ্জিনে দুই ধরনের ভাল্ব থাকে, একটা হলো ইনটেক ভাল্ব আর একটা হলো এক্সজস্ট ভাল্ব। এখন আপনার ট্যাপেট ক্লিয়ারেন্স যদি ঠিক না থাকে তাহলে ইনটেক ভাল্বটা বেশি সময় খোলা রাখবে, যার কারণে আপনার এয়ার আর ফুয়েলের মিক্সচারটা বেশি চলে যাবে। বা অনেক সময় হয় কি যে ইনটেক ভাল্বটা কম খোলা রাখবে, তখন এয়ার আর ফুয়েলের মিক্সচারটা ঠিকঠাক যাইতে পারবে না, যার কারণে কম্বাসন চেম্বারে কিন্তু ওই রকম করে পাওয়ারটা উৎপাদন হবে না। এই জন্য আমি বললাম যে আপনাকে অবশ্যই ট্যাপেট ক্লিয়ারেন্সটা ঠিক করাইতে হবে। আরেকটা সাধারণ বিষয় বলে দিই, সেইটা হচ্ছে আপনার চেনের যে অ্যাডজাস্টমেন্টটা আছে, এটা হচ্ছে আপনার ইঞ্জিনের থেকে চাকার যেই চেনটা, এই চেনটার কথা বলতেছি। চেনটাই কিন্তু মূলত ইঞ্জিন থেকে আমাদের পিছনের চাকায় পাওয়ার ট্রান্সমিশন করে। তো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার বাইকের যে এই চেইনের অ্যাডজাস্টমেন্টটা আছে এটা ঠিকঠাক যেন থাকে। অনেক সময় হয় কি যে আপনার বাইকের চেন লুজ হয়ে গেছে, চাকা এদিক ওদিক ব্যাখায় চাকায় রয়েছে। এটা নতুন বাইকের ক্ষেত্রে হামেশা হয়। নতুন বাইকের ক্ষেত্রে হয় কি, ওরা হচ্ছে কোম্পানির থেকে টাইট দিয়ে নিয়ে আসে, ওই রকম টাইট হয়তো বা থাকে না, যার জন্য আপনি নতুন বাইক কেনার সাথে সাথে আপনাকে এই নাট টাটগুলো টাইট দিয়ে নিতে হবে। হ্যাঁ, যদিও বাইরের কান্ট্রির জন্য ঠিক আছে, বাট বাংলাদেশ ইজ নট ফর বিগিনার ব্রো। সো আপনাকে এক্সট্রা করে আবার টাইট দিয়ে নিতে হবে প্রত্যেকটা নাট, তা না হইলে আপনি প্রবলেম ফেস করতে পারেন। এইগুলোই মূলত বেসিক বিষয় আপনার বাইকের টান কমে যাওয়ার পিছনে বা ইনিশিয়াল থ্রটল রেসপন্সটা কমে যাওয়ার পিছনে। আরও অনেক কারণ আছে, যেরকম আপনার অনেক দিন বাইক চালানোর পরে আপনার পিস্টন যদি নষ্ট হয়ে যায়, বা পিস্টনের যে রিংগুলো থাকে এই রিংগুলো প্রেশার ঠিকঠাক করে না নিতে পারে, প্রেশার মিস করে, অনেক সময় রিং ক্ষয় হয়ে যাওয়ার কারণে আপনার সিলিন্ডারের পাশ দিয়ে এটা বের হয়ে যায় এক্সট্রা পাওয়ারটা। তো এই কারণে হইতে পারে, আরও বিভিন্ন ধরনের কারণ আছে। তবে আমি এই ভিডিওতে বেসিক যেই কারণগুলো আছে এই বেসিক কারণগুলো নিয়ে আলোচনা করলাম, যে এই কারণে আপনাদের বাইকের থ্রটল রেসপন্সটা কমে যাইতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এইগুলাতেও যদি কাজ না হয় তাহলে আপনি ভালো সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করেন। এবং আমি একটা সাজেশন দিব যে আপনি আপনার বাইক যে কোনো একটা মেকারের কাছ থেকে ঠিক করান, সে ভালো হোক খারাপ হোক, একজনের কাছ থেকে ঠিক করান। এতে হবে কি জানেন, সে আপনার বাইকটা সম্পর্কে জানবে, সে বাইকটা সম্পর্কে বুঝবে, আপনার বাইক কোন সময় কোন কন্ডিশনে আছে এটা সে বুঝতে পারবে।
তাইলে আপনার বাইকটা সার্ভিস করতে সুবিধা হবে বা এই ধরনের প্রবলেম ধরতে সুবিধা হবে। যাই হোক, এই ব্লগটা এই পর্যন্তই ছিল। এইবার একটু আবল তাবল বকি, সেটা হইতেছে আমি ইদানিং খুব ভোলাভুলি করতেছি। ইদানিং না, আমার আগাগোড়াই স্বভাব, আমি কিছু না কিছু ভুলে আসি। হয় কোনো দিন এই যে হ্যান্ড গ্লাভস, আজকে হ্যান্ড গ্লাভস নিয়ে আসতে মনে নেই। আমি বের হওয়ার সময় বলতেছিলাম বাসায়, রাকিবরে বলতেছি যে আমি না কি জন্য ভুলে গেছি। পরে নিজে বাইক যখন স্টার্ট দিতে গেছে তখন দেখি যে হ্যান্ড গ্লাভস নিয়ে আসি না। আর হ্যান্ড গ্লাভস ছাড়া আমার বাইক চালাইতে জন্য কেমন একটা লাগে। এরপরে কোনো দিন বাইকের চাবি ভুলে আসি, কোনো দিন অফিসের চাবি ভুলে আসি, একদিন তো মানি ব্যাগ ভুলে দিয়ে চলে আসছি। কি এক বিপদ। পরে যে বিকাশের থেকে টাকা তুললে সেদিন চললাম। যাই হোক, এরকম ভুলে ভাইলে যাচ্ছি ইদানিং, কি আর করা যাবে, এটা স্বভাবে পরিণত হয়েছে। তবে চেষ্টা করি বেসিক জিনিসগুলা সবসময় মানে সাথে করে নিয়ে আসার। আর বাংলাদেশে সব জায়গায় শীত পড়ে গেছে, ঢাকা শহর বাদে। ঠিক আছে, ঢাকা শহরে সকালবেলা বের হইলে আর মনে করেন রাত 11টা-12টার পরে বের হইলে শীত বোঝা যায়। বাদ বাকি সময় ঢাকা শহরে শীত নাই। এই যে দেখতেছেন তুমুল রকমের গরম পড়ছে, অ্যান্ড সেই রকম হাত পাত জ্বলতেছে আমার। এই হইতেছে কাহিনী। পঞ্চগড়ে শীত পড়ছে, যশোরে শীত পড়ছে, মাগুরায় শীত পড়ে গেছে, সবাই একটা মানে শীতের আমেজ পেয়ে গেছে। বাট ঢাকা শহরে এখনো পর্যন্ত শীতের আমেজ আমরা পাইনি। ইনশাল্লাহ খুব দ্রুতই পেয়ে যাব। অ্যান্ড সব কিছু বেটের করা লাগবে মানে শীতের পোশাক টোশাক কী যে আপনারা মনে করেন, আপনাদের আসলে মন মাইন্ডই খারাপ। যাও গা, এই ব্লগটা আর বড় না করি, এই ব্লগটা এই জ্যামের মধ্যেই শেষ করে দিই। যদি ব্লগটা ভালো লাগে থাকে বা যদি কারোর কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।